আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। তোমাদের অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, যারা ভোকেশনালের শিক্ষার্থী গত 15 তারিখ, এবং যারা জেনারেলের শিক্ষার্থী তাদের 20 তারিখে পরীক্ষা শেষ। যেহেতু তোমাদের অধিকাংশেরই পরীক্ষা শেষ বা শেষ হওয়ার দ্বার প্রান্তে, তোমরা ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন নিয়ে কনফিউশনে আছো, যেগুলো তোমরা পরীক্ষার হলে ভুল করে এসেছো। সেগুলোর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো গুরুত্বপূর্ণ নয় তার উপরে আমি ভিডিওটি বানিয়েছি। এখানে 10টি ভুল রয়েছে, যে 10টি ভুলের হয়তো কোনো একটি ভুল তুমি পরীক্ষার হলে করে এসেছো। আমি প্রত্যাশা করব যে 10টি ভুলের কোনো ভুলই তুমি পরীক্ষার হলে করে আসোনি। আমরা দেখব যে আসলে কোন ভুলগুলোর সলিউশন রয়েছে আর কোন ভুলগুলোর সলিউশন নেই। আজকের ভিডিও শিরোনাম হচ্ছে এসএসসি পরীক্ষা 2026 মিথ বনাম বাস্তবতা। আমরা প্রথমেই যে সমস্যাটা দেখব যে স্যার অতিরিক্ত লুজশিট নিয়েছি কিন্তু ওএমআর ফিল আপ করিনি। এর অর্থ হলো তোমরা মূল খাতার পাশাপাশি অনেকেই অতিরিক্ত খাতা নিয়ে থাকো ভালো লেখার জন্য, কিন্তু লেখার জন্য নিলেও তোমরা প্রথম যে পৃষ্ঠাটা থাকে এটা মনে করি একটা খাতা, যার প্রথমে এই ওএমআর শিট যেটা তোমরা ছিঁড়েছো, মাঝে একটা ওএমআর রয়েছে, শেষে একটা রয়েছে। তো প্রথমে যে পার্টটা তোমরা ছিঁড়েছো সেখানে একদম শেষ দিকে থাকে যে অতিরিক্ত খাতার সংখ্যা, সেই ঘরটি হয়তো তুমি ফিল আপ করতে ভুলে গিয়েছো। তাহলে তুমি যে অতিরিক্ত খাতায় লিখেছো সেটা কি বাদ পড়ে যাবে? স্যারা কি সেটাতে নম্বর দেবে না? আমার উত্তরটি হলো যে অবশ্যই স্যাররা তোমাকে নম্বর দিবে, তুমি চিন্তা মুক্ত থাকো। তোমরা যেহেতু ছোট মানুষ, স্যাররা ভেবেই নেয় যে তোমাদের এই ছোটখাটো ভুল হতেই পারে, কিন্তু প্রত্যাশা রাখবো ভবিষ্যতে যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন তোমরা আর এই ভুলটা করবে না। এবার আমরা চলে যাব দ্বিতীয় যে সমস্যা, অতিরিক্ত খাতা সেলাই করতে এলোমেলো হয়ে গেছে। সেক্ষেত্রে আমার কোনো নম্বর কমবে কিনা? হ্যাঁ, এক্ষেত্রে তোমার নম্বর কমতেও পারে, আবার নাও কমতে পারে। ডিপেন্ড করতেছে যে তুমি ওই যে খাতাগুলো এলোমেলো হয়ে গেল সেখানে আসলে কত নং প্রশ্নটা লিখেছো। মনে করো তুমি রচনার মতো একটা প্রশ্ন সেই অতিরিক্ত খাতাগুলোতে লিখেছিলে, যদি তোমার এলোমেলো হয়ে যায়, মনে করো শেষ কয়েকটা পয়েন্ট তুমি আগে সেলাই করে ফেলেছো, ভূমিকা থেকে পরবর্তী পয়েন্টগুলো তুমি হয়তো পরে সেলাই করেছো, সেক্ষেত্রে শিক্ষক যখন পুরো খাতাটা দেখবে তিনি আসলে বিভ্রান্ত হয়ে যাবেন যে তুমি কোথা থেকে রচনা শুরু করেছো, কোথায় গিয়ে শেষ করেছো। তিনি যদি মানবিক হন হয়তো তোমাকে পরিপূর্ণ নম্বর দিবেন, আর যদি তিনি একটু কঠিন হয়ে থাকেন তাহলে তোমার এক্ষেত্রে নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোন ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না সেটা হলো, মনে করো তুমি ওই অতিরিক্ত খাতা যেটা এলোমেলো হয়েছে, তুমি হয়তো প্রথমে তুমি 3 নং লিখেছিলা, ওইটা হয়তো পরে সেলাই হয়েছে, কিন্তু আগে হয়েছে 4 নং। তো 4 নংয়ের যদি ক খ গ ঘ সৃজনশীলের 4টা প্রশ্নই তুমি লিখে ফেলো ওইটার ভিতরে, ওইখানে যদি 3 নংয়ের কিছুই না লিখে থাকো, তাহলে খুব সুন্দরভাবে তুমি 4 নংয়ের পরিপূর্ণ নাম্বারও পাবা, আবার পরে যেটা সেলাই করেছে 3 নংয়ের পরিপূর্ণ নাম্বারই তুমি পেয়ে যাবা। এরপরে 3 নং যে সমস্যাটা হয়েছে যে স্যার অতিরিক্ত খাতা নিয়েছি কিন্তু কিছুই লিখিনি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা। এটা অনেক শিক্ষার্থীর এই সমস্যা হয়, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে তারা 2টা 3টা অতিরিক্ত খাতা নিয়ে যায়, কিন্তু হয়তো তার প্রয়োজন হচ্ছে প্রকৃতপক্ষে 2টা, তৃতীয় খাতায় হয়তো তার কোনো কিছু লেখার সময় থাকলো না। এক্ষেত্রে শিক্ষার্থীর করণীয় ছিল যে সবগুলো খাতা যেহেতু সেটা নিয়েছে সে ফিল আপ করবে, এবং না লিখলেও সেটা সংখ্যায় লিখে রাখবে যে সে 3 নং অতিরিক্ত খাতায় নিয়েছে। ওকে, এখন যদি সে না লিখে থাকে, না লিখতেই পারে, একজন শিক্ষক যদি মনে করেন তোমার দ্বিতীয় অতিরিক্ত খাতার ভিতরেই পরিপূর্ণ উত্তর চলে এসেছে, সেখানে তিনি নম্বর দিয়ে রাখবেন, এক্ষেত্রে তোমার নম্বর কাটার কোনো সুযোগ নেই। এরপরে তোমরা চলে যাবা 4 নংয়ে। 4 নং যে সমস্যাটা রয়েছে, অতিরিক্ত খাতায় শুধু গণিতের রাফ করেছি, এতে আমার নম্বর কমবে কিনা। গণিত পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা তুমি রাফ করার জন্য অতিরিক্ত খাতায় লেখালেখি করতে পারো, তবে অবশ্যই তুমি ওই খাতার উপরে কোনো নং লিখবা না, লিখবা হচ্ছে রাফ। রাফ লিখলে শিক্ষকরা ধরে নিবে যে তুমি ওই পৃষ্ঠাতে সুন্দর করে রাফ করেছো হিসাব নিকাশ করার জন্য, এটা কোনো সমস্যা নেই, বরং স্যার আরো বেশি খুশি হবেন যে ছেলে মেয়েটা বুঝে শুনে অঙ্কটা করেছে, বিক্রিয়াটা করেছে, উত্তরগুলো সে আদত জানে। এটা কোনোভাবেই টেনশনের কোনো বিষয় নয়, তোমরা এটা চিন্তা মুক্ত থাকতে পারো। এরপরে তোমাদের 5 নং যে বিষয়টা প্রশ্ন এসেছে মনে, যে এলোমেলো প্রশ্নের উত্তর লিখেছি। মনে করেন যে স্যার আমি 3 নং প্রশ্নটা আগে দিলাম, তারপরে 1 নং প্রশ্ন দিলাম, তারপরে 2 নং প্রশ্ন দিলাম, এতে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যাই নেই, কারণ হতে পারে তোমার 3 নং সৃজনশীলটা কমন পড়েছে, এখানে তুমি হয়তো খুব ভালো পারো, কারণ স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভালো পারে সেটাই সে আগে দেওয়ার চেষ্টা করে। হতে পারে 1 নংটা তুমি একটু কম ভালো পারো, এটা পরে লিখেছো, এটা কোনো টেনশন নেই। তবে আমি অনুরোধ করব যখন তোমরা নং লিখবে
চেষ্টা করবে যেন সবগুলো সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ একের পর দুই থাকে, দুইয়ের পর তিন থাকে। হ্যাঁ, এতে করে স্যারদের কষ্ট কম হয়। না হলে স্যাররা বারবার খাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হয়, যে কারণ এই যে 3 নংয়ে যে ওএমআরে, এখানে কিন্তু প্রত্যেকটা নংয়ের এগেইনস্টে নম্বর দিতে হয় একজন স্যারকে। তাই তোমার খাতা যদি বারবার তিনি উল্টে পাল্টে দেখতে হয়, তার যদি কষ্ট হয়, তাহলে তিনি হয়তো তোমাকে ভালো নম্বর নাও দিতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব 6 নং যে প্রশ্নটা রয়েছে। সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ আগে পরে লিখেছি। স্বাভাবিকভাবে ক এর পর খ লিখতে হয়, খ এর পর গ লিখতে হয়, তারপরে ঘ লিখতে হয়। হয়তো তুমি ক লিখেছো, তারপরে গ লিখেছো, তারপরে খ লিখেছো, তারপরে ঘ লিখেছো, একটু এলোমেলো লিখেছো। এক্ষেত্রে কি তোমার কোনো সমস্যা হবে কিনা? স্বাভাবিকভাবে সমস্যা না হওয়ারই কথা, কিন্তু স্যাররা যদি ক এর প্রশ্নকে খ বিবেচনা করে খটার নাম্বার গতে দেখে, স্যার যদি অত নম্বরগুলো খেয়াল না করে, তাহলে কিন্তু তোমাদের একটু ক্ষতি রয়েছে। জেনারেলের জন্য গ এর জন্য 3 নম্বর বরাদ্দ থাকে, তাই না? আর হচ্ছে খ এর জন্য 2 নম্বর বরাদ্দ থাকে। আর কারিগরির জন্য গ এর জন্য থাকে 1.5 আর খ এর জন্য থাকে 1। তো এই যে দেখো, এখানে তোমার যদি গ এর নাম্বারকে খ বিবেচনা করে, খতে তো অল্প লেখা, তাই না? তো এখন স্যার যদি অল্প লেখা দেখে তোমাকে 1 দিয়ে দেয়, তাহলে তুমি কিন্তু নম্বর থেকে বঞ্চিত হলা। তাই তোমাদের এই জন্য করণীয়টা কি ছিল? যারা ভুলটা হয়ে গেছে, এখন তো আর কোনো সমাধান নাই, কিন্তু তোমাদের অবশ্যই উচিত হচ্ছে ক খ গ ঘ এটা সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিকতা বজায় রেখে অবশ্যই লেখা। এরপরে 7 নং যে সমস্যাটা রয়েছে, এটা অনেকেরই হয়েছে, যে রোল নং রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি, কিন্তু স্যার ওয়েমার বৃত্ত যখন ভরাট করতে গিয়েছি, হয়তো আমার একটা দুইটা বৃত্ত ভুল ভরাট হয়ে গেছে। সেক্ষেত্রে আমার কোনো কি বড় ধরনের ভুল হতে পারে কিনা, বা বড় সমস্যা হবে কিনা? এটা বড় সমস্যা হতে পারে। কখন হতে পারে? যদি তুমি পরীক্ষার যে 3 ঘন্টার ভেতরে কোনো একবারও যদি তোমার নজরে সেটা না আসে, বা তোমার কোনো টিচারকে তুমি না জানো পরীক্ষার হলে, বা তোমাদের যে কেন্দ্র সচিব থাকে যে কেন্দ্রে, তাকে যদি তুমি না জানো, তাহলে তোমার জন্য বিপদ আছে। আর যদি তাকে তুমি জানিয়ে থাকো, তাহলে তোমার জন্য বিপদ নাই। কেন নাই? কারণ প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু একটা অতিরিক্ত শীট থাকে, যেটা হচ্ছে ওয়েমার ফর্ম ভুল বৃত্ত ভরাটের জন্য একটা শীট, যে কোন কোন রোলগুলোর বৃত্ত ভরাট ভুল হয়েছে। সেক্ষেত্রে তুমি যদি আগে আগে জানিয়ে রাখো, তাহলে তোমার সেই রোল নাম্বারটা সেখানে স্যারা নিয়ে রাখবেন। ওই ভুল বৃত্তের প্রশ্নে বা খাতাতে সেটা তিনি বৃত্তটা কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা তিনি লিখে দিবেন। ফলত যখন বোর্ডে খাতাটা তোমার চলে যাবে, তারা সংশোধনীটা তোমার দিয়ে দিবেন, এতে তোমার কোনো ধরনের বিপদ ঘটবে না। কিন্তু বাসায় এসে যদি তোমার সেটা মনে পড়ে, ততক্ষণে আসলে কিছু করার নেই, বিপদ ঘটে গেছে। এরপরে আমরা চলে যাব 8 নং সমস্যাতে। এমসিকিউতে ভুলে একটি প্রশ্নের জায়গায় যদি আমি দুটি বৃত্ত ভরাট করে ফেলি, যেমন ক এবং খ একই সঙ্গে বৃত্ত ভরাট করেছি কোন একটা প্রশ্নের, তাহলে 4টা অপশনের ভিতরে 2টা অপশন যদি বৃত্ত ভরাট করি, তাহলে আমি সঠিকটা থাকার পরেও আমি কি নম্বর পাবো? না, নম্বর পাওয়া যাবে না। কারণ ওএমআর যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা আমরা একটা মেশিনে দিই, ওএমআর মেশিনে। সেই মেশিনে আমরা যখন এটা ইনপুট দেব, তখন আমরা আগেই উত্তরগুলো কম্পিউটারে সেট করে দিই, যে একের উত্তর ক হবে না খ হবে না গ হবে। তো মেশিন তো আর বুঝতে পারবে না তুমি এটা পরে লিখেছো না আগে লিখেছো। মেশিন দেখতে পাবে যে তুমি 2টা দাগিয়েছো, মানে তুমি সঠিকটাও দাগিয়েছো, ভুলটাও দাগিয়েছো। সে আসলে সিদ্ধান্ত নিতে পারবে না আসলে তোমাকে নম্বর দেবে কি দেবে না। সেক্ষেত্রে অবশ্যই মেশিন তোমাকে নম্বর দেবে না। তাই যে সকল শিক্ষার্থীরা এই ধরনের ভুলগুলো করে এসেছো, তোমরা অবশ্যই ওই এমসিকিউতে কোনো নম্বর পাবে না। এরপরে আমরা চলে যাব 9 নং প্রশ্নে। একই প্রশ্নের উত্তর একাধিকবার লিখেছি, তাহলে কি আমার নম্বরটা পাবো কিনা? অনেকেই কাজটা করে থাকে, বিশেষত যখন সৃজনশীল প্রশ্ন কমন পড়ে না, একই প্রশ্ন সামনে লিখে পিছনে লিখে, এরকম অনেক খাতা আমরা পেয়েছি, অনেক অভিজ্ঞতা হয়েছে এই বিষয় নিয়ে। তো আমি বলতে চাই, এখানে আসলে অতিরিক্ত নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা প্রশ্ন একাধিকবার লিখলো, কেন লিখলো আমি একটু বলি। তোমাদের এইভাবে ছিল না 1 2 3 4 4 5, এরকম প্রত্যেকটা নঙের এগেনিস্টে কিন্তু নম্বর লিখতে হয়। তাহলে মনে করো আমি 3 নঙে তোমাকে সৃজনশীলে একবার 9 দিয়ে ফেললাম, মনে করো 9 দিলাম। এখন আমি কিছুক্ষণ পরে আবার দেখলাম যে সেটা 3 নং। যখন আমি নম্বর দিতে আসলাম, তখন দেখলাম যে আমি তো আগেই তোমাকে নম্বর শিটে বা রেজাল্ট শিটে নম্বর দিয়ে ফেলেছি। তাহলে আমার মনে একটা চিন্তা হবে যে আমি কি ভুল দাগালাম কিনা। পরে আমি যখন খাতা চেক করে দেখবো যে না, তুমি একই নং একাধিকবার লিখেছো, তখন বাকি নংগুলো আমি লাল কালি দিয়ে কেটে দেবো, এখানে কোনো প্রকার অতিরিক্ত নম্বর যুক্ত হবে না। এরপরে আমরা 10 নং, সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা গত বছর যাবত এই সমস্যাটা আমরা দেখতেছি বোর্ড পরীক্ষার খাতায়। কিছু কিছু খুবই দুষ্ট স্টুডেন্ট, এরা আসলে শিক্ষার্থী নামে কলঙ্কই আমি বলবো। এরা কি করে, অস্বাভাবিক কিছু কাজ পরীক্ষার খাতায় করে রাখে। যেমন আমি তোমাকে একটা বলি, বিজিএস খাতায় গত বছর দেখতেছিলাম একজন শিক্ষার্থী এভাবে একটা হার্টের মতো ঢেউ ঢেউ এঁকে
সে কি লিখলো যে স্যার আমি আপনাকে ভয়েসে উত্তর দিলাম। আমি কি তোমার সাথে মশকরা করি যে তুমি এভাবে একটা চিহ্ন এঁকে আমাকে বলো যে ভয়েসে উত্তর দিলাম? বা অনেকে বিকাশ নাম্বার দিয়ে রাখে, অনেকে ফোন নাম্বার দিয়ে রাখে, অনেকে লিখে রাখে স্যার আমি গরিব মানুষ, লেখাপড়া করতে পারিনি, আমাকে পাশ করিয়ে দিন। তো এইভাবে এইসব আজে বাজে জিনিস লিখলে স্যারা আসলে এগুলো খুবই বিরক্ত হন। এই নাম্বার তুমি আসলে পাশ করবে না। আর এই যারা এই দুষ্টামিগুলো করো, যে পরীক্ষার খাতার ভিতরে ভয়েস চিহ্ন এঁকে দাও, যে হার্টের চিহ্ন এঁকে দাও যে স্যার আপনাকে আমি ভয়েসে উত্তর দিলাম, আমি কি তোমার পরীক্ষা লিখিত নিচ্ছি খাতায় নাকি হোয়াটসঅ্যাপে নিচ্ছি যে তুমি আমাকে ভয়েসে উত্তর দিলা? আর ভয়েসে উত্তর দিলে আমি ভয়েস কিভাবে শুনবো? এটা খাতা থেকে কি আমি স্ক্যানার দিয়ে আমি তোমার বা হচ্ছে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিতে পারবো যে তুমি কি উত্তর লিখেছো? তো এইসব কাজ যারা করে আমি মনে করি এদের সোজাসুজি কিছুই না, একদম ফেল করিয়ে দেওয়া উচিত, এদের কোনোভাবে পাশ করিয়ে দেওয়া উচিত না। এই 10টি ভুলের ভিতরে কোনো একটি ভুল তুমি করেছো কিনা তুমি আমাকে জানাও কমেন্টে, বন্ধুরা কেউ করেছে কিনা, করলে তাদেরকে শেয়ার করো। আশা করি তোমরা একটা টেনশন মুক্ত সময় আগামী দিনগুলো অতিবাহিত করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।